আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ। আশুলিয়ায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, নারী শ্রমিক নিহত। এবং পোড়া লাশ দাফনের পর জানা গেল রিফাত বেঁচে আছেন। এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত বিএনপির সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন তিনি। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য রাখছেন। সমাবেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। ঢাকায় এই সমাবেশ ছাড়াও দিবসটি উদযাপন করতে বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা করবে বিএনপি। সেসব কর্মসূচিতেও যোগ দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গত রোববার সমাবেশটি হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সমাবেশ দুদিন পিছিয়ে দেওয়া হয়। রেজাল করিম রানা উত্তরের সাধারণ সম্পাদক এবং হান্নান খান সহকে ধন্যবাদ। নয়াপল্টনে বিএনপির সমাবেশ স্থলে আছেন আমাদের সহকর্মী নাজিয়া আফরিন। সর্বশেষ খবর আমরা তার কাছ থেকে জানবো। নাজিয়া, আজকের সমাবেশ দলটির জন্য তাৎপর্যপূর্ণ, নতুন কোনো বার্তা কি আসতে পারে? ঢাকার মহানগর সহ অর্থাৎ বিএনপির যত সহযোগী সংগঠন রয়েছে তারা এই যে সমাবেশটি হচ্ছে নয়াপল্টনে, এই সমাবেশটিকে কেন্দ্র করে সকাল থেকে তাদের মধ্যে অনেক উত্তেজনা দেখা যাচ্ছে। এবং আপনি যে প্রশ্নটি করলেন যে নতুন কোনো বার্তা আসতে পারে কিনা, সেই কথাটি কিন্তু এই নাইটিঙ্গেলের মোড় থেকে শুরু করে ফকিরাপুর পর্যন্ত ছড়িয়ে গেছে যে সমাবেশ। সেই সমাবেশের যে নেতাকর্মীরা এসেছেন দূর দূরান্ত থেকে, তাদের সবারই একটাই আশা এবং তারা আশা করছেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নিশ্চয়ই নতুন কোনো বার্তা দিবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং যে বার্তার মাধ্যমে তারা আগামীতে তাদের রাজনৈতিক ধারা কেমন হবে, কীভাবে তারা কাজ করবেন মাঠ পর্যায়ে, সেই সম্পর্কে তারা সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাবেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন ধরে বিএনপি অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বিএনপির নেতাকর্মীরা বারবার বলে আসছেন যে এই সরকারকে সবার সহযোগিতা করা উচিত, কারণ এই সরকারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করে একটি নতুন নির্বাচন কমিশন গঠন হবে এবং সেই নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে। যে সুষ্ঠু নির্বাচনে অংশ নেবে দেশের অন্যতম রাজনৈতিক দলগুলো এবং জনগণ তার যে প্রতিনিধি তা নির্বাচিত করে নেবেন ভোটের মাধ্যমে। অর্থাৎ জনগণ দীর্ঘদিন ধরে যে ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে সেই ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারবেন এবং তাদের পছন্দ মতো জনপ্রতিনিধি বেছে নেবেন। এবং বিএনপি এই মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীরা আশাবাদী হচ্ছেন নিশ্চয়ই তারেক রহমান নতুন কোনো দিক নির্দেশনা থাকবে। এবং তারেক রহমান তার এর আগের যে বক্তব্যগুলো সেগুলোখানেও তারা বারবার বলেছেন যে নেতাকর্মীদেরকে ধৈর্য ধরতে এবং তাদের যে সাংগঠনিক কাজ সেই কাজটি বজায় রাখতে। এবং নিশ্চয়ই দেখেছেন যে বিএনপি তার যে দলগুলো যে সহযোগী সংগঠনগুলো রয়েছে সেগুলোকে নতুন করে সাজাচ্ছে, কমিটিগুলো নতুন করে গঠন করা হচ্ছে এবং এর আশা করছেন যে একটি কাউন্সিলের মাধ্যমে এই নতুন কমিটি করা হবে এবং নেতৃত্বের মধ্যে পরিবর্তন আসবে। এবং কিছুক্ষণের মধ্যেই যে দলের যে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন তারা বক্তব্য রাখবেন এবং সব নেতাকর্মী যে কথাটি বলছেন যে আন্দোলনের জন্য যে দীর্ঘদিন ধরে রাজপথে রয়েছে সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। তবে এই আন্দোলন রয়েছে একটা আনন্দদায়ক আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে তার গণতন্ত্রের ধারা বজায় থাকবে এবং তারা মনে করছেন এই যতদিন পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং এই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারছে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। তো এই আন্দোলন কারো বিরুদ্ধে নয়, সবাইকে সাথে নিয়ে সবাই মিলে একসাথে যে দেশ গড়ার কার্যক্রম সেই কার্যক্রমটি বিএনপি অংশগ্রহণ থাকবে এবং বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। সেই পুনরুদ্ধারের আন্দোলন প্রায় সাফল্যের দ্বারপ্রান্তে রয়েছে। সেই সাফল্য যেন তারা বজায় রাখতে পারে, জনগণ তাদের সেই সাফল্যের ধারা বজায় দেখতে পারে, সেই কারণেই তাদের এই আন্দোলন চলমান থাকবে। আমরা অপেক্ষা করছি সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্যে। নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের আমরা পরবর্তী সংবাদে দেখাতে পারবো।
নাজিয়া আফরিন, ধন্যবাদ আপনাকে। নয়াপল্টনে বিএনপির সমাবেশের সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী নাজিয়া আফরিন। সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন শ্রমিক। সকালে জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানার সামনে এই ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগমের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি মাস্কট গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করতেন। কারখানার শ্রমিক ও পুলিশ জানায় শ্রমিক আন্দোলনের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় মাস্কট গার্মেন্টস। কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে প্রতিষ্ঠানটির সামনে জড়ো হন শ্রমিকরা। এক পর্যায়ে তারা রেডিয়েন্স ও সাউদার্ন গার্মেন্টসেও হামলা চালায়। এ সময় রেডিয়েন্স কারখানার শ্রমিকরা বাইরে বের হয়ে আসলে মাস্কট গ্রুপের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মাথায় ইট লেগে গুরুতর আহত হন রোকেয়া। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ছাত্র জনতার আন্দোলনে মারা গেছে সন্তান। বাড়িতে নিয়ে পোড়া লাশ দাফনও করা হলো। পরে মা বাবা জানতে পারলেন ছেলে বেঁচে আছে। বিস্ময়করভাবে ফিরে পাওয়া সেই রিফাত এখন মাথায় গুলির আঘাত নিয়ে পড়ে আছেন মুমূর্ষু অবস্থায়। আমাদের সাভার প্রতিনিধি কামরুজ্জামানের তথ্য ছবি নিয়ে মর্মস্পর্শী সেই ঘটনার বিস্তারিত দেখুন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে বিজয় মিছিলে যোগ দেন ১৯ বছরের যুবক মোহাম্মদ রিফাত হোসেন। এরপর তিনি আর সাভারের আশুলিয়ার বাসায় ফেরেননি। মা বাবা হাসপাতাল ক্লিনিকে ছেলের খোঁজ করেন কিন্তু পাননি। ৬ আগস্ট রিফাতের বাবা আশুলিয়া থানার সামনে স্তূপ করে রাখা পোড়া লাশের মাঝে সন্তানকে খোঁজেন। একটি পোড়া মৃতদেহ নিজের ছেলের মতো মনে হলে বগুড়ায় গ্রামের বাড়িতে নিয়ে যান। সেখানে দাফন করে মিলাদ পড়িয়ে আশুলিয়ায় ফেরেন। হঠাৎ মা বাবা জানতে পারেন তাদের ছেলে বেঁচে আছেন। ফেসবুকের ছবি যখন মোবাইলে চলে আসে তখন মনে করেন যে আমার দেখায় আমার ছেলের বন্ধু বান্ধব আসলে তাদেরকে বড় ভাই যারা তারা যেদিকে এনাম মেডিকেল বসে আছে ওই জায়গায় লেগে দেখাইছে। দেখানোর পরে মনে করেন যে দেখে আমার ছেলে বেঁচে আছে। পুত্র শোকে কাতর বাবা মা যখন জানতে পারেন তাদের ছেলে মারা যায়নি, বেঁচে আছে, আনন্দে আত্মহারা হয়ে পড়েন তারা। কিন্তু রিফাত বেঁচে থাকলেও মাথায় গুলি লাগায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। বাড়িতেই পড়ে আছেন অর্ধচেতন অবস্থায়। হাঁটতে পারেন না, কোনো কাজও করতে পারেন না। কখনো মা বাবাকে চিনতে পারেন তো আবার পারেন না। আবার কোনো টাকা পয়সা নাই যে তাকে আমি বড় জিনিসটা চিকিৎসা করবো। আমার মানুষে কিনা কেনা দিতে তাই আমরা কিনেতেছি। আশুলিয়ার দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ রিফাত হোসেন। ফেসবুকে এনাম মেডিকেলের দেয়া ছবি ও পোস্ট থেকে খুঁজে পাওয়া যায় তাকে। স্বল্প আয়ের চাকরিজীবী বাবা মা পোশাক কারখানার শ্রমিক। সন্তানকে ফিরে পেলেও তার চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, অনিশ্চয়তায় কাটছে তাদের দিন। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। নাভির ইনজেকশন শিরায়, ঠাকুরগাঁওয়ের নার্সের ভুলে নবজাতকের মৃত্যুর অভিযোগ। দিনরাতের অর্ধেক সময় বিদ্যুৎবিহীন, নাকাল চাঁপাইনবাবগঞ্জবাসী। বিরতির পর আরও একবার আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। ভারতে অনুপ্রবেশ চেষ্টার মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তবে দেশের অন্যান্য স্থানে আরও মামলা থাকায় এখনই তাঁর মুক্তি মিলছে না। সকালে সেনা সদস্য ও পুলিশের কড়া নিরাপত্তায় বিচারপতি মানিককে আদালতে নেওয়া হয়। গত 23 আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় বিচারপতি মানিককে আটক করে বিজিবি।
এই মামলায় এখানে জামিনপ্রাপ্ত হলেও ওনার বিরুদ্ধে যেহেতু ঢাকার বিভিন্ন থানার হত্যা সহ বিভিন্ন গুরুতর অপরাধে এই সহায়তার জন্য মামলা রুজু আছে, ওইসব মামলায় তিনি জেল হাজতে আটক থাকেন। ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বান্দরবান ও খাগড়াছড়িতে মধ্য পূর্ণিমা পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সকাল থেকেই রাজগুরু বৌদ্ধ বিহার, সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বিহারে ধর্মীয় দেশনা প্রদান করেন বিহারাধ্যক্ষরা। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়িকারা বিহারে বিহারে গিয়ে মোমবাতি প্রজ্বলন করেন এবং সমবেত ধর্মীয় প্রার্থনায় অংশ নেন। দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করেন তারা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে তপস্যারত বুদ্ধকে একটি বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধ্য নিয়ে দান করেছিল। সে বিশ্বাস অনুসারে ভাদ্র আশ্বিনের পূর্ণিমাতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে দিনটি স্মরণ করে মধু পূর্ণিমা হিসেবে উদযাপন করে আসছেন। নাভিতে দেওয়ার ইনজেকশন দেয়া হলো হাতের শিরায়। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নার্সের এমন ভুলে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডে 3 দিন বয়সী শিশুটির মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, দুপুরের পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক স্যানিকোর্ড নামে একটি ইনজেকশন দিতে বলেন, যেটি তার নাভিতে দেওয়ার কথা। নার্স ইনজেকশনটি শিশুটির হাতের ক্যানুলাতে পুশ করলে তার অবস্থার অবনতি হয়। তাকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন স্বজনরা। তার আগেই তার মৃত্যু হয়। শিশুটির নামও রাখা হয়নি। তার পিতা পৌর শহরের বাসিন্দা মোহাম্মদ সাব্বির এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওষুধটা দেখাইলাম, ওষুধটা দেখানোর পরে আমি বললাম যে এটা তো শুনছিলাম যে নাভিতে দেয় নাকি, ওই ক্যানোলা দিয়ে আর কি ওই ইয়েটা দিল যখন, আমার বাচ্চাটা খুব কান্না করছে। আমার বাচ্চাটা তো মনে হয় যে মারা গেছে, সেটা তো আর আমি ফেরত পাবো না, কিন্তু এই ভুলটা জানি আর কারো বাচ্চা না হয়। আমরা এটা একটা বিভাগীয় তদন্তপূর্বক যদি কারো অভিযোগ প্রমাণিত হয় সে ব্যাপারে আমরা যে আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা করব। আমরা অলরেডি আমাদের যে শিশু কনসালটেন্ট স্যার আছেন উনি বাচ্চাটির ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন যে কী হয়েছিল না হয়েছিল। সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে 1 টাকার বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য পেল খাগড়াছড়ি জেলার অন্তত 600 পরিবার। সকালে খাগড়াছড়ির গুইমারা কলেজ মাঠে 1 টাকার বাজারের উদ্বোধন করেন 24 আর্টিলারি ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এই বাজার থেকে খাগড়াছড়ির 5 উপজেলার অন্তত 600 পরিবার চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছ, মুরগি, কাপড়, শিক্ষা উপকরণ সহ 19 ধরনের পণ্য সংগ্রহ করেন। 1 টাকা দিয়ে প্রত্যেক ইচ্ছামতো 7টি পণ্য কিনতে পেরেছেন। এছাড়াও 10টি পরিবারের হাতে গরু, সেলাই মেশিন, মুদি দোকানের মালামাল সহ বিভিন্ন পুনর্বাসন সামগ্রী তুলে দেন রিজিয়ন কমান্ডার। আবারও ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আরও একবার আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। খুলনা শহরে মাইকেল জ্যাকসন, বিশ্বখ্যাত এই পপ তারকা বিক্রি করছেন চানাচুর। নেচে গেয়ে মাতিয়ে রাখছেন চারপাশ। খুলনা মহানগরীর ফুটপাতে দেখা মেলা সেই মাইকেল জ্যাকসন ধরা পড়েছেন আমাদের খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীমের ক্যামেরায়। বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে। খুলনার রাস্তায় মাইকেল জ্যাকসন, সেই আইকনিক বিটের সাথে তার বিস্ময়কর কোরিওগ্রাফি দেখে চোখ কপালে ওঠারই কথা। থমকে দাঁড়িয়ে চানাচুর বা গরম চিরা ভাজা চিবুতে চিবুতে নিশ্চয়ই ভাবছেন কে মাইকেল জ্যাকসন। প্রয়াণের পাক্কা 15 বছর পর আউল বাউল লালনের দেশে কোথা থেকে এলেন সেই পপ মহারাজ? বিল্লাল ব্যাপারী খুলনার দৌলতপুর এলাকার মানুষ, কিং অব পপ মাইকেল জ্যাকসনের একনিষ্ঠ ভক্ত। ছোটকাল থেকেই তার নাচ দেখে অনুকরণ করতেন বিল্লাল।
ঘটি গরম চিড়া ও চানাচুর বিক্রি করে চলে তার সংসার। প্রিয় শিল্পীর মতো সেজে নামেন জীবিকার ডালি নিয়ে। তার গানের তালে নাচেন বিল্লাল, জীবিকার সাথে জড়িয়ে নিয়েছেন প্রিয় শিল্পীকে। এরকম বড় বড় ফিতা, সেই সময় আমরা মাইকেল জ্যাকসনের ওই ফিতাগুলো আমরা বন্ধু বান্ধব এক জায়গায় মিলে সবাই মিলে দেখতাম, আর এক জায়গায় বসে লাফালাফি করতাম, আনন্দ করতাম। আর সেই থেকেই মাইকেল জ্যাকসনের প্রতি ভালোবাসা। তার কারিশমা দেখে মুগ্ধ মানুষ চানাচুর ও চিড়া ভাজা খেয়ে আরও তৃপ্ত। এরই মধ্যে খুলনার মাইকেল জ্যাকসন নামে পরিচিতি পেয়েছেন বিল্লাল ব্যাপারী। সৃজনশীল এই মানুষটির প্রতিভার প্রকৃত মূল্যায়ন হওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন খুলনাবাসী। বিল্লাল জ্যাকসন ভাইয়ের চানাচুর খাইলাম, খুবই ভালো লাগছে এবং খুবই টেস্টি, খুবই ভালো। ওনার যে স্টাইল ভঙ্গি মাইকেল জ্যাকসনের হুবহু কপি, তো আমি চাই উনি অনেক বড় হোক। গত ৮-৯ বছর ধরে এভাবেই চলছে বিল্লাল ব্যাপারীর জীবন। প্রয়োজনটা জীবিকার, তবে মানুষের মাঝে নির্মল আনন্দ বিলিয়ে যাওয়া মনের প্রশান্তি। এই বিনোদনটা আপনি হয়তো 500 টাকা, 1000 টাকা, কোটি টাকা দিলেও মিলবে কিনা তা আমি জানি না, বাট 10-20 টাকা চানাচুরের সঙ্গে যে বিনোদনটা আমি দিয়েছি, এটা শুধু পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জন্য। আমি মাইকেলের গান বড় বেশি ভালোবাসি, আমি মাইকেল। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।